ভারতের কেরালায় ভয়াবহ বন্যা ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ৩৮। টানা ৩ দিনের বৃষ্টিপাতে ২৩ জনের মৃত্যু উত্তরাখণ্ডে। সাবমেরিন থেকে জাপান জলসীমায় ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া। ত্রিদেশীয় বৈঠকের আগে ছড়ালো চাপা উত্তেজনা। ৯০০ বছরের প্রাচীন তলোয়ারের সন্ধান মিলল ইসরায়েলে। ব্যবহৃত হয়েছিল ক্রুসেড বা ধর্মযুদ্ধে। শিরোনাম দেখছিলেন, সাথে আছে আমি সাইফুদ্দিন রবিন। যাচ্ছি পুরো খবরে। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। এখনও নিখোঁজ অনেকে। বাড়তি সতর্কতায় রাজ্যের ১১টি জেলায় জারি রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। এদিকে এক দশকের মধ্যে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে রাজধানী নয়াদিল্লিতে। কেরালায় বৃষ্টিপাত কিছুটা কমায়, গতি বেড়েছে উদ্ধার তৎপরতায়। সোমবারও কাদামাটির নিচ থেকে উদ্ধার করা হয় বেশ কয়েকটি মরদেহ। নিখোঁজদের সন্ধানে যৌথ বাহিনীর উদ্যোগে চলছে অভিযান। বাসাবাড়ি থেকেও সরতে শুরু করেছে বন্যার পানি। এছাড়া খুলে দেয়া হচ্ছে বেশ কয়েকটি বাঁধ। স্বাভাবিক করা হচ্ছে যোগাযোগ ব্যবস্থাও। স্থানীয় বাসিন্দারা বলছেন, নিরাপদ পানি ও খাদ্য সংকট দেখা দিয়েছে। জরুরি সহায়তা চান তারা। পানিতে ঘরের সব আসবাব নষ্ট হয়ে গেছে, সবই ভেজা, পরার মতো কোনো শুকনো কাপড়ও নেই। সরকারের কাছে সাহায্যের আবেদন জানাই। চারদিকে শুধু পানি আর পানি, কোনো কাজ কর্ম কিছুই করতে পারছি না। ঘরে খাবারের কোনো ব্যবস্থাও নেই। বুধবার থেকে আবারও বাড়তে পারে বৃষ্টিপাত, তাই বাড়তি সতর্কতায় এখনও রাজ্যের ১১টি জেলায় জারি রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। বন্যার ভয়াবহতার কারণে এবছর শবরীমালা মন্দিরে রাজ্যের সবচেয়ে বড় তীর্থ উৎসব স্থগিত করা হয়েছে। এদিকে রাজধানী নয়াদিল্লিতে এক দশকের মধ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। টানা ২৪ ঘন্টার বর্ষণে দিল্লির বেশ কয়েকটি অঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ভারতের আবহাওয়া বিভাগ বলছে, এদিন ৮৬ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়। উত্তরপ্রদেশ, হরিয়ানা ও উত্তরাখণ্ডেও শুরু হয়েছে ভারী বর্ষণ। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। এদিকে টানা ৩ দিনের বৃষ্টিপাত ও বন্যায় উত্তরাখণ্ডে ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রয়েছেন নেপালের ৩ শ্রমিক। নিখোঁজ অনেকে, আশঙ্কা বাড়তে পারে প্রাণহানি। রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগে হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন রাজ্য সরকারের সাথে। দুর্গত এলাকায় আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে ৩টি সামরিক হেলিকপ্টার। বেড়েছে স্থানীয় নদীগুলোর পানির উচ্চতা, তাতে লোকালয়ের সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। ক্ষতিগ্রস্ত সংযোগ সেতু, পানির তোরে ভেসে গেছে আবাদি জমি, ক্ষতিগ্রস্ত বিপুল পরিমাণ ফসল। নৈনিতালে ভূমিধসের কারণে প্রধান 3টি সড়কের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে বাদবাকি এলাকার যোগাযোগ। কেরালার ভয়াবহ বন্যা থামাতে পারেনি বিয়ে। বন্যার পানিতে তলিয়ে গেছে সড়ক, বন্ধ যোগাযোগ ব্যবস্থা। তাতে কি, বিশাল রান্নার কড়াইতে চড়ে মন্দিরে বিয়ে করতে যান বর কনে। সেখানেই সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। আবার সেই কড়াইতে করেই বাড়ি ফেরেন তারা। এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। প্রাণহানি আর দুর্ভোগের মাঝেই এই খবর ঠাঁই পেয়েছে মূলধারার গণমাধ্যমেও। বর কনে জানান, আগে থেকেই ঠিক করা ছিল তাদের বিয়ে। দাওয়াত করা হয়ে গিয়েছিল সবাইকে, তাই বিয়ে পেছানোর ঝুঁকি নেননি তারা। টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ভূমিধসের কবলে ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় কেন্দ্রীয় বেশ কয়েকটি প্রদেশ। সোমবার বন্যায় নিহত কমপক্ষে ৩ জন, নিখোঁজ আরও ৩। পানিতে তলিয়ে গেছে কবলিত এলাকাগুলোর হাজার খানেক ঘরবাড়ি ও স্থাপনা। ভেঙে পড়ার ঝুঁকিতেও বহু ঘরবাড়ি। নিখোঁজ ও আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ আশ্রয়ে। তবে রাস্তাঘাট তলিয়ে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন। বন্ধ ঘোষণা করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বৃষ্টিপাত আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
কোরিয়া উপদ্বীপে চলছে রীতিমতো সমরাস্ত্র প্রদর্শনীর প্রতিযোগিতা। মঙ্গলবারও জাপান জলসীমায় সাবমেরিন থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া, যাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন জাপানের নতুন প্রধানমন্ত্রী। আজই সিউলে পরমাণু ইস্যুতে বৈঠকে বসার কথা দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের। তার আগেই পেশি শক্তি প্রদর্শনকে সরাসরি হুমকি হিসেবে দেখা হচ্ছে। মঙ্গলবার সকাল 10:17 নাগাদ জাপানের জলসীমায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। সাবমেরিন থেকে উৎক্ষিপ্ত মিসাইলটি জানুয়ারি মাসে প্রকাশ্যে এনেছিল দেশটি। তখনই এটিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হিসেবে আখ্যা দেয় পিয়ংইয়ং। নিজস্ব সীমানায় ক্রমাগত ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উদ্বিগ্ন জাপান। সাম্প্রতিক ঘটনায় তাই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন দেশটির নতুন প্রধানমন্ত্রী। আজই জাপানের সমুদ্র সীমায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া, যা দুঃখজনক। দেশটি গেল মাস থেকেই দফায় দফায় চালাচ্ছে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। অস্থিরতা ছড়ানোর পেছনে উত্তর কোরিয়ার মূল উদ্দেশ্য স্পষ্ট নয়, তবে তথ্য সংগ্রহের পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টা করছে জাপান। মঙ্গলবারই সিউলে উত্তর কোরিয়ার পরমাণু ইস্যু নিয়ে ত্রিদেশীয় বৈঠক হওয়ার কথা। তার আগে দফায় দফায় আলোচনায় উঠে আসে দীর্ঘমেয়াদী টেকসই শান্তি স্থাপনের বিষয়টি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের পরই অনবরত দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে। সামরিক হস্তক্ষেপ ছাড়া কিভাবে উপকূলে শান্তি স্থাপন করা যায়, সেটাই মূল লক্ষ্য। তাছাড়া শীঘ্রই যৌথ মানবিক সহযোগিতা, পারস্পরিক বিশ্বাস স্থাপন এবং কূটনৈতিক আলোচনা শুরুর তাগিদ দেওয়া হয়েছে। মিত্রদের সাথে কাজ করতে ওয়াশিংটন প্রতিজ্ঞাবদ্ধ। উপকূলে দীর্ঘমেয়াদী শান্তি স্থাপন এবং পুরোপুরি পরমাণু নিরস্ত্রীকরণই মূল উদ্দেশ্য। সেই পরিকল্পনা বাস্তবায়নে উত্তর কোরিয়ার অংশগ্রহণ এবং কূটনীতি শক্তিশালী করা জরুরি। আমাদের লক্ষ্য সংঘাতে না জড়িয়ে পিয়ংইয়ং এর সাথে শান্তি আলোচনা। গেল মাসেই হাইপারসনিক এবং দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বিমান বিধ্বংসী অস্ত্রের পরীক্ষা চালানোর দাবি করে উত্তর কোরিয়া। মৌলি ইসলাম, যমুনা নিউজ। পদত্যাগ করলেন আফগানিস্তান বিষয়ক শীর্ষ মার্কিন কর্মকর্তা জালমাই খলিলজাদ। সোমবার এক বিবৃতিতে তাঁর সরে দাঁড়ানোর বিষয়টি জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। যুক্তরাষ্ট্র তালেবান বৈঠকে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি, তবে তালেবানের ক্ষমতা দখলের কারণে ভেস্তে যায় দীর্ঘ প্রচেষ্টা। ব্লিংকেনকে লেখা এক চিঠিতে খলিলজাদ স্বীকার করেন, তালেবান আফগান সরকারের মধ্যে রাজনৈতিক বোঝাপড়া যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী এগোয়নি। বলেন, আফগান ইস্যুতে নতুন নীতির পথে যুক্তরাষ্ট্র, তাই দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের 2 মাসেরও কম সময়ের মধ্যে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ব্লিংকেন জানান, খলিলজাদের জায়গা দায়িত্ব নিতে পারেন তার ডেপুটি থমাস ওয়েস্ট। পরমাণু চুক্তিতে ফেরার বিষয়ে ফলপ্রসূ আলোচনায় বিশ্বাসী ইরান, তবে যুক্তরাষ্ট্রকেও তাদের সদিচ্ছার প্রমাণ দিতে হবে। সোমবার এমন মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। বলেন, কার্যকর আলোচনার জন্য মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিকল্প নেই। এদিকে পরমাণু কর্মসূচি নিয়ে সোমবার ওয়াশিংটনে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে বৈঠক করেছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর মহাপরিচালক। নির্বাচনে ওয়াদা পূরণে দায়িত্ব গ্রহণের পরপরই ইরানের সাথে পরমাণু চুক্তিতে ফিরতে তৎপরতা শুরু করে বাইডেন প্রশাসন। তবে এখনও দূর হয়নি যুক্তরাষ্ট্র ইরান টানাপোড়েন বা অবিশ্বাস। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ক্ষমতা বদল হলেও বদলায়নি তেহরানের প্রতি ওয়াশিংটনের নীতি। কার্যকর আলোচনা চাইলে আন্তরিকতার প্রমাণ দেখাতে হবে যুক্তরাষ্ট্রকেই। ইরান কখনোই আলোচনার টেবিল থেকে সরে যায়নি, বরং ফলপ্রসূ আলোচনায় বিশ্বাসী। আমাদের উপর চাপ প্রয়োগের পথে না হেঁটে কার্যকর সমাধানে আন্তরিক হতে হবে যুক্তরাষ্ট্রকেও। এদিকে ইরানের পরমাণু কর্মসূচি সহ নানা ইস্যুতে আলোচনার জন্য ওয়াশিংটন সফর করছেন আন্তর্জাতিক আণবিক সংস্থা IAEA প্রধান। শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে সংস্থাটির ভূমিকার প্রশংসা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে উত্তর কোরিয়া, আফগানিস্তান সহ নানা ইস্যু উঠে এলেও মূল এজেন্ডা ছিল ইরানের পরমাণু কর্মসূচি। IAEA এর কার্যক্রমের প্রতি জোরালো সমর্থন রয়েছে যুক্তরাষ্ট্রের। আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা খুব কঠিন কাজ, যা তারা সফলভাবে করছে। ইরানের পরমাণু কর্মসূচির উপর নজরদারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ইরান, উত্তর কোরিয়া সহ বড় বড় রাজনৈতিক ইস্যু আমাদের সামনে। পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিতে আমাদের কার্যক্রমে সবসময়ই সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র।
পরমাণু কার্যক্রম সীমিতকরণে 2015 সালে 6 বিশ্বশক্তির সাথে চুক্তি করে ইরান, তবে শর্তভঙ্গের অভিযোগ তুলে 2018 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেরিয়ে যান চুক্তি থেকে। এরপরই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের উপর জোর দেয় ইরান। ডরথি তাসরিন, যমুনা নিউজ। সামরিক জোট ন্যাটোতে স্থায়ী মিশন স্থগিত করল রাশিয়া। জোট থেকে 8 কর্মকর্তাকে বহিষ্কারের প্রতিবাদেই এই সিদ্ধান্ত। সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান এই তথ্য। বলেন, ন্যাটোতে রাশিয়ার স্থায়ী মিশন নভেম্বরের প্রথম দিক থেকে কার্যকর হবে। এছাড়া মস্কোয় ন্যাটোর তথ্য ব্যুরো বন্ধ করে দেওয়া হবে বলে জানান তিনি। এমনকি মস্কোয় ন্যাটোর সামরিক লিয়াজো অফ মিশনের কার্যক্রমও স্থগিত করা হচ্ছে। চলতি মাসের শুরুতে ন্যাটোতে কর্মরত 8 কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। জোটের অভিযোগ, ওই কর্মকর্তারা রাশিয়ার অঘোষিত গুপ্তচর। যৌথ সম্মতিতে কোনো কাজই করছে না ন্যাটো। ভবিষ্যতে এর পরিবর্তন আসবে এমন আশায় মিশন চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা দেখি না। কারণ আমরা জানি ন্যাটো এখন কোন পথে আগাতে চায়। এভাবে সম্পর্ক টিকিয়ে রেখে কোনো লাভ নেই, তাই মিশন শেষ করছি আমরা। 40টি গোপন নথি প্রকাশে নিষেধাজ্ঞা চেয়ে কংগ্রেস তদন্ত কমিটির বিরুদ্ধে মামলা করলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজ শাসনামলের তথ্য গোপন রাখার জন্যই এই মামলা। সোমবার ওয়াশিংটন ডিসির ডিস্ট্রিক্ট আদালতে দায়ের করেন অভিযোগ। গত বছর ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার জেরে চলছে কংগ্রেস নিম্নকক্ষের এই তদন্ত। খতিয়ে দেখা হচ্ছে ওই ঘটনার সময় ও তার আগে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা। অভিযোগে বলা হয়, যেসব নথিপত্র তদন্তকারীরা চেয়েছেন তা হোয়াইট হাউসের গোপন তথ্য। তদন্তে বাধা আর তার কার্যক্রমকে পিছিয়ে দিতেই এই পদক্ষেপ বলে দাবি করা হয় হাউস কমিটির যৌথ বিবৃতিতে। তবে দেরি হলেও তদন্তের কাজ শুরু করার বিষয়ে আশাবাদ জানান তারা। গণ আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আবারও বিক্ষোভে উত্তাল চিলি। সোমবার রাজধানীতে বিক্ষোভকারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এদিন 2019 সালের গণ আন্দোলন স্মরণের লক্ষ্যে রাজধানীতে জড়ো হন হাজারো মানুষ। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল কয়েকশো পুলিশ। এ সময় মুখ ঢাকা কয়েকজন পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে শুরু হয় সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস এবং জল কামান ব্যবহার করে পুলিশ। এতে আহত হন বেশ কয়েকজন আন্দোলনকারী। 2019 সালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ধনী দরিদ্রের বৈষম্য সহ নানা কারণে ব্যাপক গণ আন্দোলন ছড়ায় লাতিন আমেরিকা দেশটিতে। সে সময় প্রাণ হারান কমপক্ষে 30 আন্দোলনকারী। তীব্র আন্দোলনের মুখে জনগণের দাবি মেনে নিতে বাধ্য হয় সরকার। মহামারীতে 39,23,000-এর কাছাকাছি মোট প্রাণহানি। সোমবারও প্রায় 5,000 মানুষের মৃত্যু হয় করোনায়। দিনে সর্বোচ্চ 1000-এর মতো মানুষের প্রাণহানি হয়েছে রাশিয়ায়। দেশটিতে শনাক্ত হয় 34,000 বেশি রোগী। দ্বিতীয় সর্বোচ্চ যুক্তরাষ্ট্রে মারা গেছে 684 জন। তবে সোমবার শনাক্তের তালিকায় শীর্ষে ছিল যুক্তরাজ্য। 50,000 মানুষের শরীরে মিলেছে করোনার অস্তিত্ব। এছাড়া 2 শতাধিক মানুষের প্রাণহানি হয় তুরস্ক, ব্রাজিল, ইরান, রোমানিয়া ও বুলগেরিয়ায়। বিশ্বমোট শনাক্ত 24,20,00,000-এর কাছাকাছি। প্রাকৃতিক নয়, যদি গবেষণাগারে উৎপাদিত হয় খাদ্য। বিভিন্ন দেশে তেমন চেষ্টাই করছেন বিজ্ঞানীরা। কিছু ক্ষেত্রে সফলও হয়েছেন, কিছু আছে পরীক্ষার পর্যায়ে। এই যেমন সেলুলার এগ্রিকালচার পদ্ধতিতে ল্যাবরেটরিতেই কফি তৈরি করেছেন ফিনল্যান্ডের বিজ্ঞানীরা। আর 3D প্রিন্টার ব্যবহার করে গরুর মাংস তৈরির শেষ ধাপে আছেন জাপানের একদল গবেষক। বিশ্বজুড়ে কফির উচ্চ চাহিদা অনুযায়ী উৎপাদন হয়ে উঠেছে বড় চ্যালেঞ্জ, যার প্রধান কারণ জলবায়ু পরিবর্তন। উচ্চ তাপমাত্রা, খরা, আবার বৃষ্টির আধিক্যে বিশ্বজুড়েই সমস্যার মুখে কফি চাষিরা। আর এই সমস্যা সমাধানে কার্যকর এক উপায় বের করেছেন ফিনল্যান্ডের গবেষকরা। সেলুলার কৃষি পদ্ধতিতে বায়োরিঅ্যাক্টরে কফি উৎপাদন করছেন তারা। কফি গাছের সেল থেকে গবেষণাগারেই তৈরি হচ্ছে বীজ। চাষের বদলে প্ল্যান্ট সেল কালচার পদ্ধতি ব্যবহার করছে, অর্থাৎ সত্যিকারের কফি সেল ব্যবহার হবে, তবে তা মাঠে চাষ হবে না, বায়ো রিঅ্যাক্টরের মাধ্যমে উৎপাদন হবে। গবেষকরা বলছেন, দীর্ঘমেয়াদে খাদ্য উৎপাদনের বিকল্প এক পদ্ধতি হতে পারে এটি। পরিবেশ সুরক্ষায়ও হবে উপকারী। আরও টেকসই উপায়ের সন্ধানেই এই পদ্ধতি। ল্যাবে উৎপাদনের নানা সুবিধা আছে। বায়ো রিঅ্যাক্টর কাল্টিভেশনে খুব একটা সার বা কীটনাশক প্রয়োজন হবে না, তাই পরিবেশ দূষণ হবে না, পরিবহন ব্যয়ও কমে যাবে। তাছাড়া নির্দিষ্ট ঋতু বা আবহাওয়ার বিষয়ও নেই।
তবে স্বাদ আর গন্ধ কি আসল কফির মতোই হবে? ভিন্ন ভিন্ন ফ্লেভারের কফির সাথে প্রতিযোগিতায় কি টিকবে? মানুষই বা কেন কিনবে কৃত্রিমভাবে তৈরি কফি? শতভাগ হয়তো হবে না, বাজারের মতো স্বাদের বৈচিত্র্য সম্ভব হয়নি, বরং বলা যায় এটা ভিন্ন ভিন্ন বেশ কয়েক ধরনের কফির সমন্বয়। তবে হ্যাঁ, কফির চাহিদা নিশ্চয়ই পূরণ করবে। জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের এই বিজ্ঞানীরা চেষ্টা করছেন কৃত্রিম উপায়ে গরুর মাংস তৈরির। ব্ল্যাক কাউ প্রজাতির গরুর সেল দিয়ে 3D বায়োপ্রিন্টারের মাধ্যমে আলাদা আলাদাভাবে মাংস, রক্তনালী আর মোটা ফাইবার তৈরি করছেন। ফাইবারগুলো এক করে তৈরি করেছেন মাংসের কিমা। অবশ্য এখনও পরিবেশনের জন্য প্রস্তুত নয় এই মাংস, তাই স্বাদ সম্পর্কেও বলা যাচ্ছে না। মাংস, চর্বি আর রক্তনালীকে একটি ফাইবার ফর্মে প্রিন্ট করি। অল্প কিছু সেল থেকে যদি প্রচুর মাংস তৈরি করা যায়, ভবিষ্যতে খাবার আর প্রোটিনের স্বল্পতা মোকাবেলা করা যাবে। 1 ঘন সেন্টিমিটার মাংস তৈরিতে সময় লাগে 4 সপ্তাহ পর্যন্ত। প্রতি গ্রামে খরচ হয় $89 মতো। তবে পরবর্তীতে ব্যয় আরও কমে আসবে বলে প্রত্যাশা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। জাপান প্রণালীতে এবার যৌথ সামরিক মহড়া চালল চীন রাশিয়া। বৃহস্পতিবার থেকে শুরু হয় 4 দিনের এই মহড়া। অত্যাধুনিক সাবমেরিন, যুদ্ধজাহাজ, 12টি সাবমেরিন, বিধ্বংসী বিমান এবং হেলিকপ্টার ছিল মহড়ায়। তাতে অংশ নেয় দুদেশের 10,000-এর বেশি সেনা সদস্য। দুই পরাশক্তির যৌথ সামরিক শক্তি প্রদর্শনকে হুমকি হিসেবে দেখছেন অনেকে। তবে একে বার্ষিক মহড়ার অংশই আখ্যা দিয়েছে চীন। দাবি, এর মাধ্যমে কৌশলগত সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের নতুন দিক উন্মোচিত হলো। 2005 সাল থেকে প্রতি বছর যৌথ সামরিক মহড়ার আয়োজন করে চীন রাশিয়া। আফগান সীমান্তে সর্বোচ্চ সংখ্যক সেনা নিয়ে মহড়ায় অংশ নিল রাশিয়া ও তাজিকিস্তান। চলমান অস্থিরতার মাঝে সোমবার থেকে শুরু হয় সপ্তাহব্যাপী এই মহড়া। যমুনা ডেস্কের আজকের আয়োজন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।